একটা সমীক্ষা বলছে প্রায় ৯০% ভিডিও মানুষ পুরোপুরি দেখে না। আর যদি এটা হয় টিউটোরিয়াল বা কোনো পড়াশোনা বিষয়ে কোনো ভিডিও, তাহলে আরো বেশি মানুষ অর্থাৎ প্রায় ৯৫% মানুষই এই ভিডিও পুরোপুরি দেখে না। তো আমি আইডিয়া করতে পারি যে আপনি হয়তো এই ভিডিও ১ মিনিটও পুরোপুরি দেখবেন না। কিন্তু যদি আপনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষা কিংবা যেকোনো সরকারি ব্যাংকের বা অন্যান্য লিখিত পরীক্ষায় ফোকাস রাইটিং বা রাইটিং সেকশনে ভালো করতে চান, তবে আমাদের এই ভিডিওগুলো আপনাদের উপকার করবে ইনশাল্লাহ। তো আমি একটা ফোকাস রাইটিং চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্যাশলেস বাংলাদেশকে লিঙ্ক আপ করেছি। তো এই ফোকাস রাইটিংটা লিখতে আমি সময় নিয়েছিলাম প্রায় ১৭ মিনিট ৫০ সেকেন্ডের মতো, যেটা হয়তো আরেকটু কমানো সম্ভব। এই ভিডিওটাতে আমি এই সংশ্লিষ্ট বিষয়াদি এবং কিভাবে আমি এটা লিখলাম সেটা সম্পূর্ণ একটা আলোচনা করব। আসুন শুরু করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্যাশলেস বাংলাদেশ এর প্রসপেক্টস, থ্রেটস, অপরচুনিটিস এবং চ্যালেঞ্জেস এইটা আমরা দেখব। তো যেহেতু সময় কম, সেহেতু আমি খুব অল্প ভাষায় কিন্তু অনেক বেশি বিষয় আমি এখানে টাচ করার চেষ্টা করেছি। তো দেখেন, এরকম কিন্তু একটা প্রশ্নে এত কিছু আসবে না। এটা লিখলাম কারণ হচ্ছে, যাতে করে এই পুরো ভিডিও দেখলে আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্যাশলেস বাংলাদেশের উপর একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়। প্রথম লিখেছি ইন্ট্রোডাকশন, বাংলাদেশ। এবার কি বাংলাদেশ সম্পর্কে আমার একটা তথ্য যে ক্যাশ রিলায়েন্ট ইকোনমি has seen tech-driven finance emergence recently, from mobile wallets in rural communities to contactless card payments as cashless transactions. আপনারা কিন্তু এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দুই একটা মনে রাখবেন। এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার লিখতে পারলে পরীক্ষা হলে কিন্তু খুব সহজে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করা যায়। তো আমরা কি বলছি যে বাংলাদেশ কি যে ক্যাশ রিলায়েন্ট ইকোনমি। আসলে আমাদের দেশ কিন্তু ক্যাশ রিলায়েন্ট একটা ইকোনমি, প্রায় 63% কিন্তু আমাদের ক্যাশ ট্রানজাকশন এখন হয়। তো বাংলাদেশ হ্যাজ সিন, আসলে লিঙ্কটা কিন্তু এখান থেকে এখানে, বাংলাদেশ হ্যাজ সিন টেক ড্রাইভেন ফাইন্যান্স ইমার্জেন্স, এটা আমরা রিসেন্টলি দেখতে পারছি। তার উদাহরণস্বরূপ কি, যে ফ্রম মোবাইল ওয়ালেটস যেরকম হচ্ছে এমএফএস যেগুলো আছে, বিকাশ, নগদ, এগুলা ইন রুরাল কমিউনিটিস টু কন্ট্যাক্টলেস কার্ড পেমেন্টস অ্যাজ ক্যাশলেস ট্রানজাকশনস। এই যে কন্ট্যাক্টলেস কার্ড পেমেন্টস, এখানে কিন্তু শপিং মলও যোগ করে দেওয়া যায়, তাই না? কারণ কন্ট্যাক্টলেস কার্ড পেমেন্টস কিন্তু শপিং মলে হয়। তো দ্য আইডিয়া অফ ক্যাশলেস বাংলাদেশ ব্যাকড বাই বাংলাদেশ ব্যাংক is dwindling the use of cash for regular transactions to no hard transactions. আচ্ছা, তারপরে বলছি যে এই ক্যাশলেস বাংলাদেশের যে আইডিয়া, যেটা বাংলাদেশ ব্যাংক ব্যাকড বাই বাংলাদেশ ব্যাংকই মূলত এর প্রচারণা এবং এটা ব্যাকড দিয়ে রাখছে বা এটার সাপোর্ট দিয়ে রাখছে, ইজ ডুইংলিং মানে কমায় দিচ্ছে দ্য ইউজ অফ ক্যাশ ফর রেগুলার ট্রানজাকশনস টু নো হার্ড ট্রানজাকশন। মানে ক্যাশলেস বাংলাদেশ, যেটা বাংলাদেশ ব্যাংক ব্যাকড বাই বাংলাদেশ ব্যাংক, সেটা কি করছে যে আমাদের ক্যাশের যে ব্যবহার সেটা কিন্তু কমিয়ে দিয়ে যাতে করে আমাদের হার্ড ক্যাশ ট্রানজাকশন কম করা লাগে সেদিকে আমাদেরকে ধাবিত করছে বা নিয়ে যাচ্ছে। তারপরে বলছি দ্য কনভার্জেন্স of artificial intelligence and the cashless Bangladesh represents a paradigm shift that has prospects, threats, opportunities and challenges stated below. দেখেন, আমি কিন্তু আমাদের ইন্ট্রোতে সবসময় এই ধরনের সেন্টেন্স দিয়ে কিন্তু আমরা ইন্ট্রো শেষ করার আমি চেষ্টা করি। সেটা হচ্ছে কি, দ্য কনভার্জেন্স অফ এআই অ্যান্ড ক্যাশলেস বাংলাদেশ এবং এআই এর এই যে মিলন বা একই সূত্র গাথা, সেটা কি রিপ্রেজেন্টস আ প্যারাডিম শিফট। এটা কিন্তু একটা প্যারাডিম শিফট মানে বলা হয় কি, যে কোনো একটা নির্দিষ্ট বিষয় থেকে আরেকটা বিষয় যখন আমরা শিফট করি বা অ্যাকোয়ার করি বা অ্যাডপ্ট করি, সেটা প্যারাডিম শিফট বলা হয়। দ্যাট হ্যাজ প্রসপেক্টস, এর কি প্রসপেক্টস আছে, থ্রেটস আছে, অপরচুনিটি আছে এবং চ্যালেঞ্জ আছে, স্টেটেড বিলো। তার মানে আমি পাঠককে বলে দিলাম যে আমি নিচে কিন্তু এই সম্পর্কে আরো বিস্তারিত বলছি, স্টেটেড বিলো। তারপরে আসি প্রসপেক্টস। আমি খুব সংক্ষেপে লিখছি কারণ আমার সময় মোটামুটি 15 থেকে 16 মিনিট। প্রসপেক্টসে প্রথম বলছি যে ইকোনমিক ট্রান্সফরমেশন। সেটা কি, যে এই যে ক্যাশলেস যে ব্যবস্থা, সেটা কিন্তু ইকোনমিক ট্রান্সফরমেশন করতেছে। কি, যে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, digital platforms accounted for 32.8% of total transaction value during the year, and monitoring this huge number of transactions
ক্যান বি পসিবল উইথ AI। দেখেন, রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের একটা ডেটা বলছে যে প্রায় 33% কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন হচ্ছে। তো এই লেনদেনটা যদি আমরা লেনদেন মানে কি ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন হলেই কিন্তু সেখানে অনেক ধরনের বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ধরনের থ্রেটস আসে, যেটা আমরা পরে আরো আলোচনা করব। তো সেগুলো কিন্তু AI এর মাধ্যমে কিন্তু সেগুলো মনিটর করা পসিবল, সেটা আমি প্রথম বলছি। তারপরে দ্বিতীয় পৃষ্ঠা, যেখানে বলছি যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এর প্রসপেক্ট কি? প্রসপেক্ট মানে কি ভবিষ্যতে কি হতে যাচ্ছে বা কি পেতে যাচ্ছি আমরা, সেটা কি যে এআই কি করে? অ্যানালাইজেস স্মার্টফোন ডেটা অ্যান্ড হেল্পস টু পে বিলস রিপেমেন্টস দ্যাট ক্যান এনশিওর দ্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অফ আনব্যাঙ্কড সিটিজেন। তাহলে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এই যে আমি বলেছি, এটাই কিন্তু আমি এখানে লিঙ্ক করেছি, তাই না? আচ্ছা, আনব্যাঙ্কড সিটিজেন কারা? মানে যারা ব্যাংকের থেকে দূরে থাকে, সেই সিটিজেন্স বা সেই নাগরিকদেরকে কিন্তু যে যারা স্মার্টফোন ব্যবহার করে, তার মাধ্যমে কিন্তু যে তার কখন বিল পেমেন্টের সময় আসতেছে বা কখন যে কোনো রিপেমেন্টস বা লোনের রিপেমেন্টসের সময় আসতেছে, সেটা কিন্তু এই এআই এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে কি আমরা প্রথম থেকে পড়ছি কি যে এআই এবং ক্যাশলেস বাংলাদেশ, দেখছেন আমি তো লিঙ্ক করতেছি, অর্থাৎ আমার প্রত্যেকটা প্যারা যেন এআই এবং ক্যাশলেস বাংলাদেশকে লিঙ্ক করে। আচ্ছা, তারপরে বলছি কি যে হাইপার পার্সোনালাইজড ব্যাংকিং। এইটা আসলে এই ধরনের শব্দ আমি জাস্ট অ্যাড করছি। হাইপার পার্সোনালাইজড ব্যাংকিংটা মিনিংটা হচ্ছে এরকম যে আপনার জন্য নির্দিষ্ট একটা ব্যাংকিং ব্যবস্থা, শুধুমাত্র আপনার জন্য। সে আপনার প্রত্যেক মাসে হয়তো কিছু টাকা একটা কোনো একটা ফান্ডে বা কোনো একটা চ্যারিটিতে দান করা লাগে। তো এইটা যাতে প্রত্যেক মাসে আপনাকে নিজে থেকে না করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা হাইপার পার্সোনালাইজড ব্যাংকিং এআই নিশ্চিত করতে পারে। কিভাবে? যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস বা VA empowered by AI can check eKYCs and can offer suitable investments, savings or borrowing schemes। কি যে এআই কিন্তু ইকেওয়াইসি চেক করতে পারবে এবং সেই অনুযায়ী কেওয়াইসি বা নো ইউর কাস্টমার, আপনারা যদি জানেন ইকেওয়াইসি মানে হচ্ছে ইলেকট্রিক নো ইউর কাস্টমার। তো এই ইকেওয়াইসির যে বিষয়, সেটা কিন্তু চেক করে সেটা কিন্তু কাস্টমারকে অফার করতে পারবে কি সুইটেবল ইনভেস্টমেন্টস। মনে করেন যে একটা কাস্টমারের কেওয়াইসি প্রোফাইলে দেখা গেল যে তার প্রতি মাসে ইনকাম 50 লক্ষ টাকা। তো তার জন্য সুইটেবল কি কি ইনভেস্টমেন্ট হতে পারে বা কি ইনভেস্টমেন্ট এখন চালু আছে, সেটা কিন্তু তার জন্য তার ব্যাংকিং অ্যাকাউন্ট বা অ্যাপে কিন্তু এআই সাজেস্ট করতে পারবে। এটাই হচ্ছে হাইপার পার্সোনালাইজড ব্যাংকিং। আপনারা পরীক্ষার হলে যদি এআই রিলেটেড প্রশ্ন আসে, আপনারা কিন্তু এই শব্দটা ব্যবহার করতে পারেন, খুব ভালো হবে। আচ্ছা, এরপরে চলে যাবো থ্রেটসে। বাংলাদেশের ক্ষেত্রে থ্রেটস হচ্ছে বা সমস্যা হচ্ছে রিল্যাক্টেন্সি। কি? লার্জ বিজনেসেস ইন ট্রান্সপোর্ট, এগ্রিকালচার, হোলসেল ট্রেড আর রিল্যাক্টেন্ট to join the formal system of cashless Bangladesh because they would be exposed to taxation and regulatory oversight। দেখেন, যখন মানে অনেক বড় বড় ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসা যারা হচ্ছে এতদিন ধরে ক্যাশ নিত, তারা কিন্তু এই ক্যাশলেস যে সিস্টেম বা পন্থা, এখানে কিন্তু আসতে চাচ্ছে না। রিল্যাক্টেন্সি বা তাদের একটা স্থিতিশীলতা বা মানে তারা চাচ্ছে না আর কি। তো এই যে রিল্যাক্টেন্সি সেসব মানুষগুলোর বা সেসব ব্যবসায়ীদের আছে, সেটা কেন হতে পারে? সেটা এই কারণে হতে পারে যে দে উড বি এক্সপোজ টু ট্যাক্সেশন। তাদের কিন্তু ট্যাক্স আরোপ করার সুবিধা হবে, যে তাদের সম্পর্কে জানা যাবে, রেগুলেটরি অথরিটি তাদেরকে চেক করতে পারবে, এই কারণে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট। অটোমেশন থ্রেটেন্স ট্র্যাডিশনাল সেক্টরস and studies predict up to 60% of jobs in the garment industry could be lost by 2041 and banking clerical roles may shrink। কি বলছে? যে জব ডিসপ্লেসমেন্ট এটা থ্রেট, যেহেতু আমাদের এখন ডেমোগ্রাফি ডিভিডেন্টের সময় আমরা আছি। আপনারা নিশ্চয়ই জানেন যে 15 থেকে 64 বছর বয়সের মানুষ যখন কোনো একটা দেশে বেশি হয়, সেই সময়টাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। তো এই সময়ে জব ডিসপ্লেসমেন্ট কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় থ্রেট। সেটা কি? যে অটোমেশন কি করবে, মানে অটোমেশন মানে হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ, সেটা কি করে থ্রেট দিচ্ছে যে ট্র্যাডিশনাল সেক্টরস অ্যান্ড স্টাডিজ প্রেডিক্ট আপ টু 60% জব 2041 সালের মধ্যেই কিন্তু মানুষ হারাতে পারে, এবং ব্যাংকিং ক্লারিক্যাল রোলস মে শ্রিঙ্ক। হতেই পারে যে সামনে ব্যাংকিং করবেই হচ্ছে এআই বা রোবট, তখন কিন্তু মানুষের জন্য এটা একটা থ্রেট। আচ্ছা, তৃতীয় নম্বর পেজ, এবং এই পেজে আমরা শেষ করবো, সেটা হচ্ছে যে অপরচুনিটিস কি? এফিসিয়েন্সি গেইনস।
তাহলে এফিসিয়েন্সি গেইনের ক্ষেত্রে এআই কি করতে পারে, যে এআই ডিটেক্ট করতে পারবে এবং প্রিভেন্ট করতে পারবে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস রিয়েল টাইম, সেটা অবশ্যই রিয়েল টাইম করতে পারবে, অ্যান্ড অ্যাসেলারেট দ্য মুভ টুয়ার্ডস ক্যাশলেস সোসাইটি। এর অপরচুনিটি কি, যে এআই কিন্তু আমরা খুব সহজে ডিটেক্ট করতে পারতেছে, প্রিভেন্ট করতে পারতেছে যে কোনো ফ্রড এর কার্যক্রম, এবং সেটা হবে রিয়েল টাইম অবশ্যই। আর এছাড়া অ্যাসেলারেট দ্য মুভ টুয়ার্ডস ক্যাশলেস সোসাইটির ক্ষেত্রে কিন্তু এই যে মুভটাকে অ্যাসেলারেট করতে পারবে। দেখেন, আমি কিন্তু ক্যাশলেস সোসাইটি এবং এআইকে কানেক্ট করতেছি প্রত্যেকটা প্যারাতে। নিউ জব ক্রিয়েশন, হ্যাঁ, যেরকম মানুষ জব হারাতে পারে সেরকম কিন্তু নতুন জব ক্রিয়েট হতে পারে। কিভাবে? ইন বাংলাদেশ, while some jobs will vanish, but AI specialized job like outsourcing, data scientist, automated banking, support professionals related job will be needed. যেটা হচ্ছে কি, যে নতুন জব কিন্তু ক্রিয়েট হবে। অর্থাৎ এখানে আসলে সেন্টেন্সের একটু কারেকশন ঠিক করতে হবে। আমি খুব দ্রুত লিখে গিয়েছিলাম, তার কারণে এটা একটু প্রপারলি দেখা হয়নি, রিভিশন দেওয়া হয়নি। তো সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে, যে যদি আমরা এআই স্পেশালিস্ট হতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আউটসোর্সিং বেশি করতে পারবো, আমরা কিন্তু ডেটা সায়েন্টিস্ট হতে পারবো, আমরা কিন্তু অটোমেটেড ব্যাংকিংয়ে যেতে পারবো, হ্যাঁ, এক মানে নতুন জব ক্রিয়েট করা সম্ভব হবে। তাহলে এটা হচ্ছে অপরচুনিটি। এরপরে আমরা দেখব সর্বশেষ, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস এবং তারপরে উপসংহার। চ্যালেঞ্জেসের ক্ষেত্রে কি আসতেছে, যে ক্যাশ ডমিনেন্সি। সেটা কি, যে ক্যাশ স্টিল ডমিনেটস। চ্যালেঞ্জ কি, যে ক্যাশ স্টিল ডমিনেটস অ্যারাউন্ড 67%। ওই যে আমরা প্রথমে বলছিলাম প্রায় 32.8% আমার হচ্ছে ক্যাশলেস হচ্ছে। তার মানে বাকিটা আমরা যদি বিয়োগ দিই 100% থেকে, যদি আমি অলমোস্ট 33 বাদ দিলে কিন্তু আমার প্রায় 67% চলে আসে। তাহলে এই যে সেইটাই কিন্তু আমি একই ডাটা আরেকবার ইউজ করছি, সেটা যে ক্যাশ স্টিল ডমিনেটস অ্যারাউন্ড 67% ইন 2025 according to PSD, Payment System Department, Bangladesh Bank. Breaking this habitual syndicate will be a challenge. এই যে হ্যাবিচুয়াল সিন্ডিকেট আমাদের আছে, যে ক্যাশ ব্যবহার করতে হবে না, টাকা আসলে ফোনের টাকা কি টাকা নাকি, ক্যাশে তো টাকা, এই যে হ্যাবিচুয়াল সিন্ডিকেট আমাদের মনের মধ্যে আছে সেটা কিন্তু ব্রেক করাটা একটা চ্যালেঞ্জ। এছাড়া কি রেগুলেটরি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার preparedness for these two sectors with sustainable planning will be challenge to work one. এটা খুব আসলে সিম্পল হয়ে গেছে, কারণ আমার সময় তখন দেখছিলাম যে প্রায় সেটার দিকে। সো রেগুলেটরি মানে আমাদের রেগুলেশনস এবং ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমাদের ঘাটতি আছে। তো তার প্রতি সেটার জন্য প্রিপেয়ার্ড হওয়া কিন্তু আসলে একটু টাফ ব্যাপারই, সেটা একটা চ্যালেঞ্জ। সবশেষে আমাদের হচ্ছে কনক্লুশন কি, যে আমি এতক্ষণ যেটা লিখলাম সেটার একটা মোটামুটি ছোট্ট ধারণা আমি এখানে দিয়ে দেবো, যে এআই অ্যান্ড ক্যাশলেস সিস্টেমস অফার বোথ প্রমিস অ্যান্ড পেরিল ফর বাংলাদেশ। আমার হাতের লেখা একটু খারাপ, বুঝতে হয়তো সমস্যা হওয়ার কথা। তার মানে কি, যে এআই এবং ক্যাশলেস বাংলাদেশ কিন্তু আমাদের প্রমিসও করতেছে, প্রতিজ্ঞা করছে, বা আমাদের পজিটিভ জিনিসও বলছে, আবার পেরিলে কিন্তু সমস্যাও আছে। টু মেক এআই ইন ক্যাশলেস বাংলাদেশ আর কর্নার স্টোন, এআই এবং ক্যাশলেস বাংলাদেশ যদি আমরা একটা কর্নার স্টোন, বা যদি আমরা উল্লেখযোগ্য কোনো বিষয় আকারে উপস্থাপন করতে চাই, উই মাস্ট ব্যালেন্স ইনোভেশন উইথ স্টেবিলিটি টু এনশিওর এআই ডাজ নট ডিস্টেবিলাইজ আওয়ার ব্যাংকিং ইকোসিস্টেম। ব্যাস, আমি ব্যাংকটাকে এখানে লিঙ্ক করে দিলাম, যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এআই যেন আমাদের ব্যাংকিং ইকোসিস্টেমকে ডিস্টেবিলাইজ করে না দেয়, মানে সাস্টেইনাবিলিটি যেন নষ্ট না হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের কনক্লুশন। ব্যাস, আমি চেষ্টা করেছি খুব মোটামুটি 17 মিনিট 50 সেকেন্ড টাইম লেগেছিল। তো প্রায় 18 মিনিটে 3 পেজে যতটুকু সম্ভব ডেটা এখানে ইনপুট দেওয়া যায়, বা কথা বলা যায় বা লজিক্যাল রিপ্রেজেন্ট করা যায়, সেটা করার। এবং আমি বিশ্বাস করি যে আপনারা এইভাবে লিখলে ইনশাল্লাহ বাংলাদেশ ব্যাংকের এরিও ক্র্যাক করা সম্ভব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরের ভিডিওতে দেখা হচ্ছে।